গল্পের শুরুটা হয় এক আদিম ও রহস্যময় জগৎ থেকে, যা আমাদের চেনা পৃথিবীর ঠিক হাজার হাজার কিলোমিটার নিচে অবস্থিত। একে বলা হয় হলো আর্থ বা অন্তধরণী। এখানে আকাশ নেই, কিন্তু অদ্ভুত এক আলোয় চারদিক আলোকিত। এখানে মাটির উপরিভাগের নিয়ম চলে না, এখানে রাজত্ব চলে দানবদের। আর এই জগতের রক্ষক হলো আমাদের চেনা সেই বিশালকায় গরিলা কিং কং। কং এই পাতালপুরীর রাজা হলেও সে মনে মনে ভীষণ একা। কয়েক হাজার বছর ধরে সে তার নিজের প্রজাতির কাউকে খুঁজছে, কিন্তু কোথাও কারো দেখা নেই। দিনের বেলা সে বড় বড় জন্তু শিকার করে, আর রাত হলে গুহায় বসে আকাশের সেই অদ্ভুত আভার দিকে তাকিয়ে থাকে। একদিন কং একটি ছোট্ট হলুদ পশমওয়ালা বানরকে দেখতে পায়। কং ভাবল অবশেষে সে তার নিজের কাউকে খুঁজে পেল, কিন্তু সে জানত না এই ছোট্ট বানরটি ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। সেই ছোট্ট বানরটি কংকে প্রলোভন দেখিয়ে একটি বিশাল লেকের কাছে নিয়ে যায়। কং সেখানে নামা মাত্রই এক দানবীয় সি ড্র্যাগন তার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক রুদ্ধ শ্বাস লড়াই। জলের নিচে কংয়ের শ্বাস নিতে কষ্ট হলেও সে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ড্র্যাগনটিকে ডাঙায় টেনে আনে এবং নিজের কুঠার দিয়ে তার মাথা আলাদা করে দেয়। এরপর সে সেই কাটা মাথাটি ওই বিশ্বাসঘাতক ছোট্ট বানরটির সামনে ছুঁড়ে মারে। কং তাকে মারেনি, বরং তাকে পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এদিকে কংয়ের দাঁতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। এই বিশাল দানবটির আর কোনো শত্রুর ভয় না থাকলেও দাঁতের ব্যথা তাকে কাবু করে ফেলে। অগত্যা সে পৃথিবীর উপরিভাগে মানুষের সাহায্য নিতে আসে। বিজ্ঞানীরা তাকে অজ্ঞান করে তার একটি সরা দাঁত তুলে সেখানে টাইটানিয়ামের একটি নতুন দাঁত লাগিয়ে দেয়। এই নতুন দাঁত কংয়ের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস নিয়ে আসে, কিন্তু সুখ বেশিক্ষণ টিকল না। হলো আর্থ থেকে এক অদ্ভুত এমার্জেন্সি সিগন্যাল আসতে শুরু করে। বিজ্ঞানীরা বুঝতে পারেন কংয়ের রাজ্যে এমন কোনো শক্তি জেগে উঠেছে যা পৃথিবী ধ্বংস করতে পারে। কং আর একদল দুঃসাহসী বিজ্ঞানী আবার ঝাঁপিয়ে পড়েন। কং যখন তার রাজ্যের গভীরে প্রবেশ করে, সে এক অদ্ভুত নীল আলোর সন্ধান পায়। সেই আলোর পিছু পিছু গিয়ে সে এক বিশাল গুহার ভেতর প্রবেশ করে। সেখানে সে যা দেখল তা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। সে দেখল শত শত গরিলা ঠিক তার মতোই দেখতে, কিন্তু তারা সবাই পরাধীন। এক নিষ্ঠুর এক নায়ক তাদের ওপর রাজত্ব করছে। তার নাম স্কার কিং, লাল পশমওয়ালা এক শয়তান গরিলা। স্কার কিং কংকে দেখে হো হো করে হেসে ওঠে। সে কংয়ের টাইটানিয়ামের দাঁত দেখে উপহাস করে। কংয়ের সহ্য হলো না এই অপমান। সে তার কুঠার উঁচিয়ে ধরল। শুরু হলো দুই দানবের লড়াই। স্কার কিং কংয়ের মতো শক্তিশালী না হলেও সে ছিল অত্যন্ত ধূর্ত, এবং তার হাতে ছিল একটি রহস্যময় হাড়ের চাবুক, যার মাথায় একটি জাদুকরী ক্রিস্টাল লাগানো ছিল। এই চাবুকের এক একটি আঘাতে কং ক্ষতবিক্ষত হতে শুরু করলো। লড়াই যখন তুঙ্গে, তখন স্কার কিং তার আসল তুরুপের তাসটি বের করল। গুহার অন্ধকার থেকে বেরিয়ে এলো এক অতি প্রাকৃত দানব, শিমেয়া। এটি পৃথিবীর প্রথম টাইটান যে পুরো দুনিয়াকে বরফে জমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। স্কার কিং তার হাতের ক্রিস্টাল দিয়ে শিমেয়াকে নিয়ন্ত্রণ করে এবং কংয়ের উপর হামলা করার নির্দেশ দেয়। শিমোর মুখ থেকে নির্গত হওয়া সেই হাড় কাঁপানো বরফ শীতল নীল রশ্মি সরাসরি কংয়ের ডান হাতে এসে আঘাত করে। চোখের পলকে কংয়ের সেই বিশাল হাত বরফে জমাট বাঁধতে শুরু করে এবং মাংসপেশিগুলো অবশ হয়ে যায়। এই আকস্মিক ও ভয়াবহ হামলায় কংয়ের ডান হাতটি মারাত্মকভাবে জখম হয় এবং সে তীব্র ব্যথায় ছটফট করতে থাকে। রণক্ষেত্রে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। অবশেষে সে জীবন বাঁচাতে দৌড় দিল। পেছনে স্কার কিংয়ের সৈন্যরা তাড়া করল। কংয়ের বিছানো জালে অনেক সৈন্য আটকা পড়লেও সে নিজে প্রচণ্ড আহত অবস্থায় পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ওই ছোট্ট বানরটি, যাকে কং আগে বাঁচিয়েছিল, সে কংকে সাহায্য করতে এগিয়ে আসে। তারা দুজনে মিলে কোনো মতে একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে মানুষের দুনিয়ায় ফিরে আসার চেষ্টা করে। ছোট হলুদ বানরটির বুদ্ধিমত্তা এবং জঙ্গলে কংয়ের আগে থেকে পেতে রাখা ফাঁদের সাহায্যে সে কোনো মতে সেই যাত্রায় বেঁচে ফেরে। কিন্তু কং তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল। লড়াই করার মতো সামান্য শক্তিও তার অবশিষ্ট ছিল না। নিরুপায় হয়ে ছোট বানরটির কাঁধে ভর দিয়ে কং ধীরে ধীরে সেই রহস্যময় দুনিয়ার আদিবাসীদের ককাবিলা বা গোত্রের দিকে এগোতে থাকে, যেখানে বিজ্ঞানীরা অবস্থান করছিলেন। যখন কং বিজ্ঞানীদের সামনে এসে পৌঁছালো, তখন সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে নিজের বিশাল শরীরের ভর ধরে রাখতে না পেরে সরাসরি মাটিতে আছড়ে পড়ল। বিজ্ঞানীরা কাছে গিয়ে পরীক্ষা করে দেখলেন যে কংয়ের ডান হাতটি শিমোর বরফ হামলায় পুরোপুরি অকেজো হয়ে গেছে। এই হাত নিয়ে স্কার কিংয়ের বিরুদ্ধে যুদ্ধ করা তো দূরের কথা, কংয়ের বেঁচে থাকাটাই কঠিন ছিল। ঠিক তখনই দলের প্রধান ডাক্তার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি বুঝলেন কংকে যদি আবার লড়াইয়ে ফেরাতে হয়,
তবে তার এই জখম হাতটিকে সম্পূর্ণ বদলে ফেলতে হবে। তখনই তার মাথায় আসে এক দুর্দান্ত আইডিয়া, সুপার মেকানিক্যাল আর্ম। আসলে এটি ছিল মানুষের তৈরি একটি অত্যাধুনিক যান্ত্রিক হাত, যা পূর্বে কংয়ের শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছিল। ভাগ্যবশত স্কার কিংয়ের আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া বিজ্ঞানীদের পুরনো ঘাঁটির আন্ডারগ্রাউন্ড মেকানিক্যাল স্টোরে এই বিশেষ গ্যাজেটটি একদম সুরক্ষিত ছিল। সময় নষ্ট না করে ডাক্তার দ্রুত সেই গোপন স্টোর থেকে বিশাল মেকানিক্যাল আর্মটি উদ্ধার করে নিয়ে আসেন। ড্রোন এবং উন্নত প্রযুক্তির সাহায্যে সেই বিশাল ধাতব হাতটিকে অচেতন কংয়ের জখম হাতের ওপর এনে ছেড়ে দেওয়া হয়। আর তখনই অলৌকিক কাণ্ডটি ঘটল। সেই রোবোটিক মেকানিক্যাল আর্মটি স্বয়ংক্রিয়ভাবে কংয়ের শরীরের ক্ষতবিক্ষত অংশটিকে স্ক্যান করে চিনতে পারল এবং নিখুঁতভাবে তার হাতের সাথে জুড়ে গেল। হাতটি লক হওয়ার সাথে সাথেই সেই মেকানিক্যাল আর্মে থাকা একটি বিশেষ সঞ্জীবনী ওষুধ ও শক্তিবর্ধক তরল স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জেকশনের মতো কংয়ের শরীরে প্রবেশ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে অবশ হয়ে যাওয়া কংয়ের শরীরে যেন এক নতুন এবং তীব্র শক্তির জোয়ার বয়ে গেল। অচেতন কং এক ঝটকায় চোখ মেলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার ডান হাতে এখন চকচক করছে এক অভেদ্য শক্তিশালী মেকানিক্যাল গ্লাভস। কং তার নতুন যান্ত্রিক হাতটির আঙুলগুলো নাড়িয়ে মুঠো শক্ত করল। তার মুখের আত্মবিশ্বাসী হাসি আর গর্জনই পরিষ্কার বলে দিচ্ছিল যে এই নতুন এবং বিধ্বংসী অস্ত্রটি পেয়ে সে কতটা আনন্দিত এবং শক্তিশালী বোধ করছে। কংয়ের তখন একটাই লক্ষ্য, গডজিলাকে খুঁজে বের করা, কারণ একমাত্র গডজিলাই পারে সিমেয়ার বরফ শীতল শক্তিকে আটকাতে। কিন্তু গডজিলা কি কংকে সাহায্য করবে, নাকি সে কংকে নিজের শত্রু ভেবে আক্রমণ করে বসবে? কংয়ের উপস্থিতি টের পেয়ে সমুদ্রের নিচ থেকে জেগে উঠেছে স্বয়ং গডজিলা। গডজিলা এখন তার সবচেয়ে শক্তিশালী রূপে আছে। তার শরীর থেকে গোলাপি আভা বের হচ্ছে। গডজিলা কংকে দেখা মাত্রই ক্ষেপে গেল। তার ধারণা ছিল কং তার এলাকায় অনধিকার প্রবেশ করেছে। গডজিলা কোনো কথা না শুনেই কংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। পিরামিডগুলোর মাঝখানে শুরু হয় এক ধ্বংসাত্মক লড়াই। কং তার যান্ত্রিক হাত দিয়ে গডজিলাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গডজিলার পারমাণবিক নিঃশ্বাসের সামনে সে টিকতে পারছিল না। কং অনেক বোঝানোর চেষ্টা করল যে তাদের শত্রু এক নয়, তাদের শত্রু নিচে পাতালে অপেক্ষা করছে। কিন্তু গডজিলা তখন ক্রোধে অন্ধ। সে কংকে মাটিতে আছাড় দিয়ে মারতে উদ্যত হয়। ঠিক সেই সময় এক অলৌকিক ঘটনা ঘটে। আদিম উপজাতির সেই ছোট্ট মেয়েটি তার টেলিপ্যাথিক শক্তির মাধ্যমে গডজিলাকে শান্ত করার চেষ্টা করে। সে গডজিলাকে বোঝায় যে পৃথিবী আজ এক মহা সংকটে। স্কার কিং উপরে উঠে এলে গডজিলার রাজত্ব শেষ হয়ে যাবে। গডজিলা শান্ত হলো এবং অবশেষে বুঝতে পারল কংয়ের সাহায্য তার প্রয়োজন। গডজিলা আর কং, ইতিহাসের দুই চরম শত্রু, এবার কাঁধে কাঁধ মিলিয়ে পোর্টালের দিকে রওনা হলো। তাদের গন্তব্য এখন হলো আর্থের সেই যুদ্ধক্ষেত্র, যেখানে স্কার কিং আর সিমেয়া মানুষের দুনিয়ায় আসার জন্য মুখিয়ে আছে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই এক বিশাল মাধ্যাকর্ষণহীন লড়াই শুরু হয়, যেখানে কোনো ডানে বামে নেই, ওপর নিচ নেই, আছে শুধু প্রাণের মরণপণ সংগ্রাম। গডজিলা আর কং যখন হলো আর্থে ফিরে এলো, তখন সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। স্কার কিং তার জাদুকরী শক্তির মাধ্যমে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি নষ্ট করে দিয়েছে। বড় বড় পাহাড় আর পাথর সব বাতাসে ভাসছে। এর মাঝেই শুরু হলো 4 দানবের মহাপ্রলয়। গডজিলা সরাসরি আক্রমণ করলো সিম্যাকে, আর কং লড়াইয়ে নামলো স্কার কিংয়ের সাথে। বাতাসে ভাসতে ভাসতে কং তার যান্ত্রিক হাত দিয়ে স্কার কিংকে ঘুষি মারতে শুরু করলো। ওদিকে গডজিলা তার নীল অগ্নিশিখা দিয়ে সিমেয়ার বরফকে গলালানোর চেষ্টা করছিল। কিন্তু সিমেয়ার শক্তি ছিল অপরিসীম। সে পুরো জগৎটাকে বরফের খাঁচায় বন্দি করতে চাইল। লড়াইয়ের এক পর্যায়ে মাধ্যাকর্ষণ আবার ফিরে আসে এবং সবাই সজোরে মাটিতে আছাড় খায়। সুযোগ বুঝে স্কার কিং সিমেয়াকে নিয়ে মানুষের দুনিয়ায় অর্থাৎ রিও ডি জেনিরোর সমুদ্র সৈকতে চলে আসে। মুহূর্তের মধ্যে উষ্ণ সমুদ্রে পানি বরফ হয়ে যায়। আকাশ কালো হয়ে বরফ পড়তে শুরু করে। মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে। স্কার কিং ভাবল সে জিতে গেছে, কিন্তু তখনই সমুদ্রের ভেতর থেকে গগনবিদারী চিৎকার দিয়ে বেরিয়ে আসে গডজিলা, আর তার পেছনে লাফিয়ে পড়ে কং। ব্রাজিলের সেই সুন্দর শহরটি এখন রণক্ষেত্রে পরিণত হলো। স্কার কিং তার চাবুক দিয়ে কংয়ের গলালা পেঁচিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু কংয়ের যান্ত্রিক কবজি আজ তার রক্ষা কবচ। লড়াই এখন আর শুধু দানবদের নয়, লড়াই এখন পৃথিবীর অস্তিত্ব রক্ষার। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে গডজিলা বুঝতে পারল যতক্ষণ স্কার কিংয়ের হাতের ওই ক্রিস্টালটি ভাঙা না যাচ্ছে ততক্ষণ সিমেয়াকে থামানো যাবে না। গডজিলা স্কার কিংকে কামড়ে ধরল এবং কং তার যান্ত্রিক হাত দিয়ে স্কার কিংয়ের ওপর উপর্যুপরি আঘাত করতে লাগল।
ওদিকে সেই ছোট্ট বানরটি কংয়ের কুঠারটি নিয়ে পাহাড়ের ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে এবং এক নিখুঁত কোপে স্কার কিংয়ের হাতের ক্রিস্টালটি ভেঙে চুরমার করে দেয়। ক্রিস্টালটি ভাঙা মাত্রই সিমেয়া তার দাসত্ব থেকে মুক্তি পায়। কয়েক হাজার বছরের রাগ সিমেয়া এবার উগরে দেয় স্কার কিংয়ের ওপর। সিমেয়ার বরফ শীতল নিঃশ্বাসে স্কার কিং জীবন্ত এক বরফের মূর্তিতে পরিণত হয়। কং দেরি না করে সেই মূর্তিকে শূন্যে ছুঁড়ে দেয় এবং বাতাসে এক ঘুষি মেরে স্কার কিংয়ের শরীরকে হাজার হাজার টুকরো করে ফেলে। শয়তানের রাজত্বের অবসান ঘটে। গডজিলা আকাশের দিকে তাকিয়ে এক বিশাল গর্জন দেয় এবং শান্ত হয়ে আবার সমুদ্রের গভীরে ফিরে যায় তার ঘুমের দেশে। সে প্রমাণ করে দিল যে সেই এই পৃথিবীর আসল রাজা। অন্যদিকে কং ফিরে যায় তার পাতালপুরীর রাজ্যে। তবে এবার সে একা নয়, তার সাথে আছে সেই ছোট্ট বানরটি এবং মুক্তি পাওয়া শত শত গরিলা। সিমেয়াও এখন কংয়ের বন্ধু। কং তার কুঠারটি উঁচিয়ে ধরে এবং সব গরিলা তার সামনে মাথা নত করে। অবশেষে কং তার নিজের প্রজাতিকে খুঁজে পেল। মানুষের পৃথিবী আবার নিরাপদ হলো, আর পাতালপুরী পেল তার আসল এবং দয়ালু রাজা কিং কং।